আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম। চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, গার্সিয়া দ্বীপে থাকবে আগের মতোই ঘাঁটি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মোকাবেলায় ইসরায়েলকে রক্ষা করতে সক্রিয় আমেরিকা। এবং সাগররুনি হত্যা রহস্য উন্মোচন ও মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে বিবিসি হেডকোয়ার্টারের সামনে ইআরআই এর মানববন্ধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। ভারত মহাসাগরে অবস্থিত সামরিক কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ চাগোস অবশেষে মরিশাসের কাছে ফিরিয়ে দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। অর্ধশতকেরও বেশি সময় ধরে নিজেদের দখলে রাখার পর এই দ্বীপের স্বাধীনতা দিতে রাজি হয় দেশটি। এই দ্বীপ নিয়ে কয়েক বছর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতার মধ্য দিয়ে মরিশাস চাগোস ফিরে পেতে যাচ্ছে। শিগগিরই যুক্তরাজ্য ও মরিশাসের মধ্যে এই বিষয়ে চুক্তি সই হবে বলে জানা গেছে। ৩ অক্টোবর যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি এ বিষয়ে একটি খবর প্রকাশ করে। চাগোস নামের এই গুচ্ছ দ্বীপের ভেতরে রয়েছে সামরিক ও কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ ছোট্ট আরেকটি দ্বীপ, দিয়েগো গার্সিয়া। অনেক বছর ধরে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে গোপন চুক্তির মাধ্যমে নিজেদের দখলে রেখেছিল। এখানে নৌ সামরিক ঘাঁটি ও দূরপাল্লার বোম্বের এয়ারক্রাফট মোতায়েন করে রাখা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মরিশিয়ান প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ এক যৌথ ঘোষণায় বলেছেন, কয়েক দশক ধরে চলে আসা বিরোধের অবসান হতে যাচ্ছে চাগোস দ্বীপ মরিশাসের হাতে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। শিগগিরই দুই দেশের মধ্যে চুক্তি সই হবে। তবে যৌথ ঘোষণায় বলা হয়েছে, দুই দেশেরই এই মর্মে সম্মত হয়েছে দিয়েগো গার্সিয়া দ্বীপটিতে আগের মতোই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটি থেকে যাবে এবং সেখান থেকে অভিযান পরিচালনা করতে পারবে। এই চুক্তির বলে সেই দ্বীপে ফের বসতি স্থাপন করতে পারবে মরিশাস। তবে দিয়েগো গার্সিয়ার কোনো বসতি স্থাপন করতে পারবে না মরিশাস। 1968 সাল থেকে যুক্তরাজ্য চাগোস দ্বীপপুঞ্জ নিজেদের দখলে নিয়ে নেয় এবং এখানে বসবাসরত 1000 অধিবাসীকে জোর করে উচ্ছেদ করে। এই ঘটনার জন্য যুক্তরাজ্য ক্ষমাও চেয়েছে। 2019 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত এই মর্মে রায় দেয় যে চাগোস দ্বীপপুঞ্জে যুক্তরাজ্যের দখল অবৈধ। এই বছরের মে মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাব পাশ করে। প্রস্তাবে যুক্তরাজ্যকে 6 মাসের মধ্যে চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে ফিরিয়ে দিতে বলা হয়, কিন্তু যুক্তরাজ্য 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাস্তবায়ন করেনি। তেল আভিভে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। পশ্চিম এশিয়ার যুদ্ধের আশঙ্কার আবহে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার জানিয়েছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে তারা সমর্থন করে। বাইডেনের দফতর এক বিবৃতিতে বলেছে, বর্তমান পরিস্থিতিতে আমেরিকা ইসরায়েলের পাশে রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বুধবার দাবি করেছে, শুধু কূটনৈতিক সমর্থন নয়, ইরানের ফাতা-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে পশ্চিম এশিয়ায় মোতায়েন পেন্টাগনের বাহিনী পুরোদস্তুর সামরিক সহায়তা করেছে তেল আভিভকে। ইরানের ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয় আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানের হামলার জবাব দেওয়ার ঘোষণা করে ইসরায়েল বুধবার বলেছে, তেহরানকে এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জানিয়ে দিয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আতাউল্লাহ আলী খামেনির তাদের পরবর্তী নিশানা। অন্যদিকে হামলা হলেও আরো ধ্বংসাত্মক পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। এই আবহে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যুযুধান দুপক্ষের কাছে অস্ত্র সংবরণের আবেদন জানিয়েছেন, যদিও পত্রপাঠ তা খারিজ করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর এক তরুণ ক্যাপ্টেন সহ অন্তত 8 জন সেনা নিহত হয়েছে। ধ্বংস হয়েছে 3টি মেরকাভা ট্যাঙ্ক। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা রহস্য উন্মোচন ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে 30 সেপ্টেম্বর লন্ডনের বিবিসি হেডকোয়ার্টারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ইআরআই। সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মাসুদুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। ফ্যাসিস্ট
সরকারের প্রেতাত্মাদের ষড়যন্ত্রে হত্যা ও নৈরাজ্য চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সাংবাদিক নিপীড়ন বন্ধ এবং সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে সোমবার লন্ডনে বিবিসি হেডকোয়ার্টারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল ইআরআই সাধারণ সম্পাদক নওশীন মুস্তারি মিয়া সাহেবের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মূল কার্যক্রম শুরু করা হয়। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ উসমান গনির পরিচালনায় উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইআরআইয়ের সহসভাপতি মোহাম্মদ রোকতা হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক হাসান আল জাবেদ। সাগর রুনি সাংবাদিক বাংলাদেশে ছিল, বাংলাদেশে তাদেরকে হত্যা করা হয়, তার বিচার এখন আমরা দেখিনি। আমরা দাবি জানাই এই এন্ট্রিম গভর্নমেন্টের কাছে তাদের বিচারের ব্যবস্থা করা দ্রুত সময়ের মধ্যে। Our topic is stop killing the journalists in the Bangladesh and especially justice for the Sagar Rooney. সাগর রুনি বাংলাদেশের একজন জার্নালিস্ট, প্রমিনেন্ট জার্নালিস্ট ছিলেন, কিন্তু বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট থাকাকালীন তাদেরকে নির্বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয় এবং আজকের পর্যন্ত তাদের কোনো সুষ্ঠু বিচার হয়নি। আজকে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি যে খুব শীঘ্রই অতি দ্রুত এই সাগর রুনির হত্যার বিচার করা হোক। বক্তব্য রাখেন ইআরআইয়ের সহসভাপতি কাজল আহমেদ জালালি, জয়েন্ট সেক্রেটারি শাহজাহান আহমেদ, মোহাম্মদ ফরিদুল আলম, আমিনুল ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক শাকিল আহমেদ সোহাগ, মাইনরিটি রাইটস সেক্রেটারি তাহমিনা আক্তার, ক্যাম্পেইন সেক্রেটারি রফিকুল ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ রনি, মাইনরিটি রাইটস সেক্রেটারি সৌরভ চৌধুরী, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি ইরফানুল আলম নিশান, পাবলিক রিলেশনস সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ফজল আহমেদ, কাজী মোহাম্মদ ইমদাদ, আরিফ হোসেন, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি জুনায়েদ আহমেদ, তাহিন ইসলাম সহ আরো অনেকে। বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক হাসান আল জাবেদ বলেন, ফেসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার যে গণবিপ্লবের কারণে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সেই ফেসিবাদী শব্দটি দৈনিক আমার দেশ পত্রিকার মাধ্যমে সর্বপ্রথম তুলে ধরেছেন মজলুম সম্পাদক মাহমুদুর রহমান। কিন্তু ফেসিবাদ বিতরণের পরেও আজকে মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় কারাগার বরণ করতে হচ্ছে। এর মধ্য দিয়ে 5 আগস্টের ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা শামিল। মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের মুক্তি ও তার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে খারিজ করার দাবি জানিয়ে হাসান জাভেদ বলেন, নতুন করে স্বাধীনতা পাওয়া দেশে আর যেন কোনো সাংবাদিক মিথ্যা মামলায় কারাগার বরণ, হয়রানি, নির্যাতনের শিকার না হয়। ডক্টর ইউনূস সরকারকে সেটা নিশ্চিত করতে হবে, নয়তো বাংলাদেশের সংস্কার সম্ভব নয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে সাংবাদিক সাগর সারোয়ার ও মেহরুন রনির হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি করেন তিনি। এখানে কয়েকটা বিষয়, প্রথমত সাংবাদিক সাগর সারোয়ার এবং মেহরুন রুনি, যিনি আপনারা জানেন 2012 সালে খুন হয়েছে নিজ বাসায়, তাদেরকে হত্যার তদন্ত এবং বিচারের দায়িত্ব দেওয়া হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে, কিন্তু র্যাব 113 বার ফেল করেছে আদালতে তদন্ত রিপোর্ট দেওয়ার বিষয়ে। তো আমরা চাচ্ছি নতুন সরকার যেহেতু এসেছে ক্ষমতায় এসেছে, তারা এই তদন্ত রহস্য উদ্ঘাটন করবে এবং বিচার করবে দ্রুত সময়। আমি সেই 97 সাল থেকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নের শিকার। আমি এক জীবন্ত মৃত ব্যক্তি। আমি লড়াই করে যাচ্ছি, অসংখ্য মামলা, ইভেন আমাকে ফাঁসির আদেশও করা হয়েছিল, তো যুদ্ধ করে যাচ্ছি। কিন্তু আজকে সাগর রুনি ওরা তো আর যুদ্ধ করতে পারছে না, বিচারও পাচ্ছে না। আজকে তাদের বিচারের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার বিচার এখনো আদালত প্রাঙ্গণে ঝুলে আছে। সাগর রুনির হত্যার বিচারের দাবিতে মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল আজ বিবিসি হেডকোয়ার্টারের সামনে আয়োজন করেছে এক মানববন্ধন কর্মসূচি। মোহাম্মদ মাসুদুজ্জামান, এনটিভি ইউরোপ, লন্ডন। ছাতক এডুকেশন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা 2024 ও ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ রফিক মিয়া হায়দার বিবিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। 30 সেপ্টেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি আক্তার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এমদাদ তালুকদার। এ সময় সভায়
ট্রাস্টের সদস্যবৃন্দ এবং সম্মানিত উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথিকে সংগঠনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ট্রাস্টের বিগত বছরের কর্মকাণ্ড, আর্থিক বিবরণী এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ট্রাস্টের কোষাধ্যক্ষ রশিদ আহমেদ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের সফলতা ও চ্যালেঞ্জ নিয়ে মতামত দেন। সভায় বক্তারা ট্রাস্টের শিক্ষামূলক কার্যক্রম, দাতব্য কর্মকাণ্ড এবং সমাজ উন্নয়নে ট্রাস্টের অবদান নিয়ে আলোচনা করেন। ট্রাস্টের বর্তমান কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা এবং ভবিষ্যতে সমাজের আরও বৃহত্তর অংশের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। বক্তারা উল্লেখ করেন, ছাতক এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শিক্ষার প্রসার এবং সমাজ উন্নয়নে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তারা ট্রাস্টের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান এবং ভবিষ্যতে ট্রাস্টকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সাধারণ সভা অত্যন্ত ফলপ্রসূ হয়। সভায় বক্তব্য রাখেন সর্বজনাব আলতাফুর রহমান মুজাহিদ, প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম MBE উপদেষ্টা আশিকুর রহমান আশিক, রফিক মিয়া হায়দার, MF রৌফ, ফারুক আহমেদ, সৈয়দ আমিরুল ইসলাম, শাকুর আলী সহ সভাপতি, আবুল কালাম তালুকদার সহসভাপতি, আতিকুর রহমান শুয়েব সহসভাপতি, রশিদ আহমেদ কোষাধ্যক্ষ, আবু সাইদ লিলু সাংগঠনিক সম্পাদক, আরমান আলী নির্বাহী সদস্য, মাস্টার মোশাহিদ আলী, আতাউর রহমান আনসার, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ লতিফি, আশকর আলী, ফয়জুর রহমান সহ আরো অনেকে। সংগঠনের সমৃদ্ধি লাভ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। রফিক হায়দার সাহেবকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। উনি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান নির্বাচিত হয় আমাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এবং আজকে যারা ট্রাস্টিবৃন্দরা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। এবং যেসব ট্রাস্টিবৃন্দ বিভিন্ন শহর থেকে আমাদের ট্রাস্টে গর্বিত ট্রাস্টি হয়েছেন তাদেরকে আমার ট্রাস্টের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমরা এক পরিবার মতন ছাতক এডুকেশন ট্রাস্ট, এই ট্রাস্ট আমাকে সম্বর্ধনা দিয়ে আমাকে চিরঋণী করে ফেলেছেন। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি একটা জিনিস মনে হচ্ছে, ট্রাস্ট এডুকেশন ট্রাস্ট এটা সমাজের জন্য একটা অত্যন্ত জরুরি। এই ট্রাস্ট মানুষকে শিক্ষা দেয়, এই ট্রাস্ট মানুষের উন্নতির জন্য মানুষের আপনার দর্পণের মতো কাজ করে। মানুষ যাতে বড় হয়ে এক অন্যের কাজ করতে পারে, এক অন্যের হেল্প করতে পারে। এই যে ওনারা যে সহনশীলতা দেখেছেন, আমি মনে করি এই জিনিসটা আমাদের সবার জন্য একটা অনুকরণীয়। সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের 2024-2026 নবনির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। 2 অক্টোবর ইস্ট লন্ডনের ব্রিকলেনের একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ আবুল লেইসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী কয়েসের সঞ্চালনায় সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তরিকুল ইসলাম। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন কাউন্সিলর ইকবাল হোসেন, আহবাব মিয়া, সানোয়ার আলী কয়েস, কামরুজ্জামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, শাইখ মিয়া, ব্যারিস্টার রফিক আহমেদ, অধ্যাপক ওমর ফারুক, আব্দুল মালিক কুঠি, অ্যাডভোকেট আমির উদ্দিন, আলাউদ্দিন আহমেদ মুক্তা, অধ্যাপক আব্দুর রব, ছানু মিয়া, রেদওয়ান খান, মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি, ইকবাল হোসেন, শওকত আলী, তহিরুল ইসলাম, আবুল মনসুর, রুমেল, সবুজ মিয়া, সেলিম উদ্দিন, মাসুম মিয়া তালুকদার, আব্দুল বাসিত শেলু, নজির উদ্দিন, আমির হোসেন, আবুল হোসেন, জিলু আহমেদ সহ আরো অনেকে। সবার সম্মতিক্রমে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আহবাব মিয়ার নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সকল উপজেলার প্রতিনিধিত্ব নিয়ে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। দ্রুত একটি ট্রিপের আয়োজন করে বিলেতে নতুন প্রজন্মকে সংগঠনের সদস্যপদ গ্রহণে আগ্রহী করতে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে অদূর ভবিষ্যতে একটি সেমিনার সহ কনফারেন্স করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ঈদ পরবর্তী নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান হাউস অব কমন্সে জাঁকজমকপূর্ণভাবে করার ব্যাপারে সংগঠনের সভাপতি মোহাম্মদ আবুল লেস সাহেবের নেতৃত্বে 15 সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সবার পক্ষ থেকে সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের জোর দাবি জানানো হয়। সংগঠনের সম্মানিত নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমেদ মুক্তার সহধর্মিনীর প্রয়াণে তার আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব গৃহীত হয়।
বার্মিংহামের বর্সলি গ্রিন এলাকায় বাংলাদেশি মালিকানাধীন ফিশ কেভ সুপার শপে সীমিত সময়ের জন্য আকর্ষণীয় সেল ঘোষণার পাশাপাশি কাস্টমারদের আকৃষ্ট করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ফারসু আহমেদ চৌধুরী রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাজ্যের প্রবাসী অধ্যুষিত বার্মিংহামের গায়ে বিপুল সংখ্যক বাংলাদেশিদের বসবাস। তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও হালাল মাছ মাংসের যোগান দিতে সম্প্রতি ফিশ কেভ নামে বাংলাদেশি মালিকানাধীন একটি সুপার শপ চালু হয়েছে। বাংলাদেশি কমিউনিটির চাহিদা অনুযায়ী হাজারো দেশীয় পণ্যের পাশাপাশি ফ্রেশ সবজি রয়েছে এই স্টোরে। এছাড়াও ছোট বড় মাছে রয়েছে লোভনীয় অফার। সম্প্রতি এই ফিশ কেভ স্টোর তাদের কাস্টমারদের জন্য একটি বিরাট অফার ঘোষণা করেছে। তারা জানান স্থানীয় কাস্টমাররা এতে লাভবান হবে বলে বিশ্বাস করেন। 5 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত আমরা সেল চলব ফিশ কেইব। আমরা ফিশ কেইব আগামীকাল থেকে 200 পাউন্ডের বাজার করলে ফিশ শপিং করলে আপনারা 3টা ইলশা ফ্রি পাইবা। কমিউনিটির পক্ষ থেকে স্থানীয়রা বাংলাদেশি এই শপে এসে তাদের সার্ভিস দেখার জন্য সবাইকে আহ্বান জানান। পাশাপাশি তারা ফিশ কেভের সফলতা কামনা করেন। নতুন তারা ওপেন করছে এখানে বাজার সদাই করার লাগি উপযুক্ত জায়গা আর গাড়ির কারপাঙ্ক আছে। ফিশ কেভ সময়ের চাহিদা অনুযায়ী সব ধরনের সেরা মাছ মাংস ও তাজা সবজি কাস্টমারদের জন্য সরবরাহ করবে বলে এনটিভিকে জানায়। তারা এই নতুন প্রতিষ্ঠানে কমিউনিটির সবাইকে আসতে আহ্বান জানান। এনটিভি ইউরোপ নিউজ। গত 22 সেপ্টেম্বর দুপুর 2টায় ওসমাস্টন রোড লেস্টারে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসায় রবিউল আউয়াল মাস উপলক্ষে এক ওয়াজ মাহফিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেস্টার প্রতিনিধি মোসলে উদ্দিন খোকন জানান, মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। মাহফিলের প্রধান অতিথি ছিলেন লন্ডন থেকে আগত বিশ্বনন্দিত কারি ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ আহমেদ হাসান। কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন লেস্টার বাইতুল মোকাররম জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাইয়ুম। এরপর প্রতিযোগিতার বিজয়ী ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মাহফিলের সভাপতিত্ব করেন মদিনাতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল এবং বাইতুল মোকাররম জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সাইদুর রহমান। দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মদিনাতুল উলুম ট্রাস্ট কর্তৃক পরিচালিত এই প্রতিষ্ঠানটি নারী, পুরুষ, শিশু কিশোরদের জন্য বিভিন্ন কোর্স পরিচালনা করেছে। এতে সকলেই বিশেষভাবে উপকৃত হচ্ছেন। প্রতিষ্ঠানটির স্থায়ী ঠিকানার জন্য বর্তমান ঠিকানায় অবস্থিত বিল্ডিংটি কিনতে চাচ্ছে, তাই কর্তৃপক্ষ সকলের নিকট দোয়া চেয়েছেন। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।